সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব রিসার্চ টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় 19তম শিক্ষক নিবন্ধন 2025-এর অনলাইন আবেদনের গোপনীয় বিষয়গুলো সম্পর্কে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালের যে কোনো সময় 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে। তো 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে যাদের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 35 বছর তারাই আবেদন করতে পারবে, এবং যারা সর্বনিম্ন এইচএসসি পাস তারাও স্কুল 2 পর্যায়ে আবেদন করতে পারবে, এবং অনার্স মাস্টার্স পাস থাকলে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সহকারী শিক্ষক বা প্রভাষক বা স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে আবেদন করতে পারবেন। তবে আমাদের যে মূল যে বিষয়টি সেটি হলো, আপনারা যখন আবেদন করবেন সেখানে অনলাইন আবেদন রয়েছে। তো এই অনলাইন আবেদনে আপনাকে অবশ্যই কিছু বিষয় খেয়াল রেখে আবেদন করতে হবে, এবং আবেদনের সময় যদি সঠিকতা না হয় পরবর্তীতে ভাইভা পরীক্ষায় আপনি অকৃতকার্য হবেন, কিংবা এমপিওভুক্তিতে আপনি নানা জটিলতায় পড়বেন। তো সেই ক্ষেত্রে একেবারে শতভাগ অনলাইন আবেদনটি একেবারে নির্ভরযোগ্য হতে হবে। এজন্য আবেদনের আগে আপনাকে বেশ কিছু তথ্য জানতে হবে। তো এরকম তথ্যটি আমি আপনাদের জানাবো। আশা করি ভিডিওটি 5 মিনিটের মধ্যে শেষ হবে। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। তো অনলাইন যে আবেদন করবেন তার গোপনীয় একটি বিষয় হলো যে, অনেক সময় রয়েছে যে আপনি যে পদে আবেদন করবেন সেই পদে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে দেখা যায় যে 2টি পদে আবেদনযোগ্য পদ রয়েছে আপনার। এখন 2টি পদের একই যোগ্যতা আবেদন থাকলে যে পদটিতে শূন্য পদের সংখ্যাটা বেশি সেই পদটিতে অনলাইন আবেদন করবেন, এবং অনলাইন আবেদনে প্রার্থী আপনি নিজে যে পদে আবেদন করবেন সেইখানে প্রবেশ করে আপনার রেডিও বাটন ক্লিক করে ওপেন করতে হবে। অর্থাৎ অন্যটাই ওপেন করে যদি আবেদন করেন পরবর্তীতে এটি আর সংশোধনী দেওয়া যাবে না। পরবর্তীতে আপনি যে ছবিটা দিবেন, অনেকে আছে যে আপনার সাদা কালো ছবি দিয়ে থাকে, আসলে সাদা কালো ছবি দেওয়া যাবে না। সেক্ষেত্রে আপনার অনলাইনে আবেদনে প্রার্থী তার নিজের স্বাক্ষর এবং ছবি, এই দুটি স্বাক্ষরটা দিতে হবে 300 দৈর্ঘ্য 300 গুণন প্রস্থ 80, এবং পিক্সেলযুক্ত রঙিন ছবি দিতে হবে। সাদা ব্যাকগ্রাউন্ড ছবি রঙিন বা সাদা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সেক্ষেত্রে দৈর্ঘ্য হবে 300 গুণন প্রস্থ 300 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে সন্নিবেশিত করে আপলোড করতে হবে। মানে এটি আপনার সাধারণ নিয়ম, এটি ফলো করবেন। যদি এর বাহিরে করেন তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। তারপরে অনলাইনে আবেদনে পূরণকৃত তথ্যই যেহেতু প্রিলিমিনারি, লিখিত এবং মৌখিক পরীক্ষা বা অন্যান্য সকল কার্যক্রমে উত্তীর্ণ প্রার্থীদের সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে অনলাইন আবেদনের সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা নিজে যাচাই করতে হবে। অনেকে রয়েছেন, যেমন অনেক প্রার্থী রয়েছেন, তারা জেনারেলে আবেদন করেন, হুট করে যায় দেখেন যে তাদের সার্টিফিকেটে কারিগরি এসে পড়েছে। অর্থাৎ কারিগরিতে কিন্তু সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি বা প্রভাষক বাংলা বা প্রভাষক ইংরেজি রয়েছে। তো এই ভুলটা যেন না হয়, আবেদনের সময় অবশ্যই বিষয় কোডটি খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমি কোন কোডে আবেদন করতেছি, কোন ধরনের প্রতিষ্ঠান আমি চয়েস দিচ্ছি, সেখানে কোন প্রতিষ্ঠানের ধরন আছে, মাদ্রাসার ধরন রয়েছে না কারিগরি রয়েছে না স্কুল অ্যান্ড কলেজ রয়েছে। যদি আপনি শুধু স্কুল অ্যান্ড কলেজ হন তাহলে আলাদা ধারা রয়েছে, যেখানে আপনার ওই 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দেব, সেইখানে ওই বিষয়টি থাকবে, ওইটি দেখে আবেদন করতে হবে। তারপরে আপনি ধরেন বিদেশ থেকে সার্টিফিকেট অর্জন করেছেন, এখন এই সার্টিফিকেট কিন্তু আমাদের দেশে কোনো মূল্য নাই। তো সেক্ষেত্রে আপনার কী করতে হবে, এই মূল্য আনার জন্য আপনার শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে যেখানে সার্টিফিকেট শো করে আপনার এটি সমমানের সনদ দেয়, তাদের কাছ থেকে সমমান সনদটি নিয়ে ভাইভা বোর্ডে কিন্তু উপস্থাপন করতে হবে। যদি উপস্থাপন না করতে পারেন আপনি নিজে আবেদন করতে পারবেন, আবেদনের ক্ষেত্রে সমস্যা নেই। পরবর্তী সময় কিন্তু উপস্থাপনের জন্য আপনার সনদ নিয়ে যেতে হবে। যদি না নিতে পারেন তবে আপনি ভাইভাতে কিন্তু ফেল করবেন। তবে এটি অনলাইন আবেদনে যে তথ্যটি দেবেন সেটি কিন্তু ভাইভাতে নিয়ে যেতে হবে। এই জন্যে তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, এবং অতিরিক্ত কোনো তথ্য দেওয়ার চেষ্টা করবেন না। যেটি যদি দেন তো সেই বিষয়ে যদি আপনার কাছে কোনো প্রকার এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনার ভাইভাতে কিন্তু বাতিল বলে গণ্য হবে। তারপরে বলা রয়েছে যে আপনার অনেক সময় রয়েছে আপনি যখন অনলাইন আবেদন করবেন একটি বিষয় নিয়ে কনফিউজ হয়ে যান, সেটি হলো এই যে এসএসসি সনদে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম ঠিক আছে, কিন্তু ইন্টারমিডিয়েটে যায়
হয়তো বাবার নাম বা মায়ের নামে ভুল রয়েছে। তো সেক্ষেত্রে করণীয় কী? সেক্ষেত্রে করণীয় হলো এসএসসি যে সনদটি রয়েছে সেই সনদে যেভাবে দেওয়া রয়েছে সেইভাবে আবেদন করবেন। এটি হলো সবচেয়ে সঠিক পদ্ধতি। তারপরে অনলাইনে আবেদনে যে ফোন নম্বরটি দেবেন সেটি যেন অবশ্যই সচল থাকে। অসচল ফোন নম্বর দিলে কিন্তু সারা জীবনের জন্য পস্তাবেন। পরবর্তীতে আপনি প্রিলি, রিটেন বা ভাইভা পরীক্ষায় সঠিক সময়ে উপস্থিত হতে পারবেন না। কারণ মোবাইলে এসএমএস দিয়ে আপনাকে অবহিত করা হয়। পরবর্তীতে আপনি নেট থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো এই বিষয়টি অবশ্যই লাগবে। আর যখনই অনলাইন আবেদন করবেন, আবেদনের পরপরই ৭২ ঘন্টার মধ্যে কিন্তু আপনার টাকা পাঠাইতে হবে। এখন এই টাকা পাঠানোর ক্ষেত্রে অনেকে সতর্কতা অবলম্বন করেন এইভাবে যে আমি নিজের দায়িত্ব নিলাম না, কম্পিউটার দোকানদারে দিয়ে দিলাম, ৫০ টাকা বেশি দিয়ে দিলাম, তারপর যেন সে পাঠায় দেয়। এখন কম্পিউটার দোকানদার ২০টা ২৫টা ৩০টা নেওয়ার পরে দেখা যায় যে বলে একটা হয়তো সেন্ট হয় না, অমনি মনে করছে সেন্ট। আপনার পরে খোঁজ নিলেন না, পরবর্তী সময় যখন অ্যাডমিট কার্ড তুলতে গেলেন দেখবেন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে নেই। তখন দেখা যায় যে আপনার টাকা পেমেন্ট করেন নাই। পরবর্তী আপনার আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে। তো নিজে টাকা পাঠাবেন, যদি নিজে না পাঠান দোকানদারের সামনে থেকে পাঠিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ৭২ ঘন্টার মধ্যে নিয়ে নেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেলে আপনার মোবাইলে এসএমএস আসলে সেটি সঠিক বলে বিবেচিত হবে। আবার অনেকে রয়েছেন যে আমার এই ৩ দিন পরে হয়তো রেজাল্ট দিবে, রেজাল্ট আপনি ক্যালকুলেশন করে রাখছেন আমি 4.5 পাবো, 5-এর মধ্যে পাবো 4.50। তো আমি আগে থেকে আবেদন করি। তো রেফার্ড অবস্থায় আপনি আবেদন করে রাখলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না, এটি আমাদের নিয়মে বলা রয়েছে। এই ধরনের আবেদন করে যদি ভাইভা পরীক্ষায় যান তাহলে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও এনটিআরসি নিতে পারে। আর আপনার যখনই আবেদন করবেন যে এই বিষয়টি, একটি বিষয় মনে রাখবেন যে আপনার ওই কপিটি প্রিন্ট করে রাখবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড কাউকে দেওয়া যাবে না। মোবাইল নম্বর কোনটাতে আবেদন করছেন কাউকে বলার দরকার নেই, অর্থাৎ এই তথ্যগুলো সম্পূর্ণ গোপন থাকবে। বিশেষ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কাউকে দেওয়ার কোনো রকম নাই। যে সকলখানে আবেদন করলে আরেকজন আপনার সবগুলো তথ্য নিয়ে নিতে পারে সেই সকল দোকান থেকে আবেদন না করে দূর প্রতিষ্ঠান থেকে আবেদন করেন যেখানে আপনাকে চিনে না, তবে সেক্ষেত্রে আর কোনো ধরনের সমস্যা হবে না। অনেক সময় এসে আপনার এই তথ্যগুলো নিয়ে আপনাকে ফোন দিবে, আপনাকে এমন বিশ্বস্ততা ধরবে যে আমি এনটিআরসির কর্মকর্তা, তোমার খাতা আমি দেখতাছি, তোমার তো ফেল আসছে, তুমি যদি ৫০,০০০ টাকা দাও তাহলে আমি তোমার পাস করাই দিতেছি, তাহলে বিকাশে পাঠাও বা সাক্ষাৎ করো, দেখো তোমার খাতা আমি দেখাই যাচ্ছি। তো এরকমভাবে বলে কিন্তু অনেক সময় আছে যে বিশ্বাস হয়ে যাবে যে আপনার সব তথ্যই তার কাছে আছে। তাই এই তথ্যগুলো কাউকে দেওয়া যাবে না। এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিজে সংরক্ষিত করে রাখবেন। আরেকটি বিষয় ভুল করা যাবে না, সেটি হলো কম করলে 2 কপি প্রিন্ট করে নেবেন। রঙিন প্রিন্ট করবেন, কোনো সাদা কালো প্রিন্ট হবে না। এবং ইউজার আইডি পাসওয়ার্ড আলাদা একটি স্থানে লিখে রাখবেন, মোবাইলে পিক তুলে রাখবেন এবং আলাদা আরেকটি স্থানে লিখে রাখবেন। কারণ ইউজার আইডি পাসওয়ার্ড বলে গেলে অনেক সময় আছে অনলাইন থেকে ইউজার আইডি পাসওয়ার্ড বাইর করা অনেকটা সময় কঠিন হয়ে যায়। তো আশা করি এই নিয়মটি যদি মোটামুটি মেনে চলেন তাহলে 19তম শিক্ষা নিবন্ধন 2025-এ অনলাইন সংক্রান্ত আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তবে আবেদন করতে যেয়ে যদি কোনো সমস্যায় পড়েন অবশ্যই আবেদন করার আগে আমাদেরকে মেসেজ করবেন, আমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব বা যে তথ্যটি আমাদের কাছে থাকবে না সেটি আমরা জেনে জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি বুঝেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।